31 মার্চ এই দিনটা আমাদের মতন খেটে খাওয়া গ্রামীণ ব্যাংক কর্মচারী তথা AIRRBE এর প্রতিটি সদস্যের জন্য একটি স্মরণীয় দিন। আজ 2026। কেমন আছি আমরা, কি ভাবছি আমরা দাদা মুখার্জি সম্পর্কে? আসুন আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যালায়েন্সের মালদা আঞ্চলিক কমিটির পুরনো এবং নতুন দুই প্রজন্মের কাছেই। এই যে মানুষটাকে আমি যেভাবে দেখেছি তাতে আমার প্রথমে মনে হয়েছে বিশাল বড় মাপের মনের একটা মানুষ, আর তারপরে মনে হচ্ছে একজন বড় টেকনিক্যাল লিডার। সেই জন্যই তিনি আমার কাছে অত্যন্ত বড় মাপের লিডার। আমার কলকাতার বন্ধুরা তখন বলতো বহু গ্রাম ব্যাংক, সেটা ব্যাংক না ব্যাংক, এই জায়গায় একটা ধারণা ছিল, কারণ কেউ জানতো না গ্রামীণ ব্যাংক বলে বস্তুটা কী। সেই থেকে আজকে আমার তখন স্যালারি ছিল, গ্রস স্যালারি ছিল 1220 টাকা। সেই জায়গা থেকে আজকে আমাদের যে সামাজিক সম্মান বলো বা অর্থনৈতিক পরিস্থিতি বলো, সেই জায়গাটা ওনার জন্যই আমরা পেয়েছি। আমরা যখন আমরা যে অনেক কাজ করছি, কিসে কাজ করছি, RRBতে কাজ করছি, আমরা কিন্তু এটা গর্বের সাথে বলতে পারি। মানে যেহেতু অহংকার থেকে অনেক দূরে নিজেকে বাঁচিয়ে চলতো, ফলে খুব সাধারণভাবেই রয়েছে। উনি দেখলাম যে বসে আছে, সবাই একটা করে আমরা গিফট দিচ্ছি, সবার কাছ থেকে গিফট নিচ্ছে, আর নিতে খুব লজ্জাও পাচ্ছে, বলে গিফট কেন নিলে, এটা গিফটের দরকার ছিল না বলে সবাইকেই আবার হ্যান্ডশেক করলো। আমার মনে আছে আমিও হ্যান্ডশেক করেছিলাম। একটা জিনিসই যেটা আমার মনে হয় এখনও, যে উনি রিটায়ার করার আজকে 31 বছর পরে ওনাকে নিয়ে আমরা যেভাবে আলোচনা করছি, ওনাকে অবিসংবাদী নেতা হিসাবে মেনে নিচ্ছি, কত বড় মাপের নেতা থাকলে মানে এই জিনিসটা হতে পারে। আমরা সকলেই জানি উনি কী কী করেছেন। যে অবস্থায় আজকে আমরা চাকরি করছি, উনি না থাকলে পসিবলই ছিল না। এবং প্রতিটা ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক মানে দিলীপ মুখার্জি, এটা এর থেকে বড় সত্য কথা গ্রামীণ ব্যাংকে আর নেই। উনি না থাকলে হয়তো গ্রামীণ ব্যাংকটাই থাকতো না। 1976 RRB হলো, তখন উনি RRBতে জয়েন করেন, ম্যানেজার জঙ্গিপুর প্রথম পোস্টে। কাজেই সার্ভিস টেনিওরটা যে উনি এখানে খুব বেশি দিন একটা পেয়েছেন তা কিন্তু নয়, এই 17-18 বছর ম্যাক্সিমাম, 76 থেকে 95 তাই হচ্ছে, ওই রকমই পেয়েছিলেন, তার বেশি পাননি। তার মধ্যে কিন্তু সর্বভারতীয় লিডার। 95 সালে যখন উনি রিটায়ার করলেন, তারপরে আমাদের ওল্ড গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যে আমার যেহেতু হেড অফিস এখান থেকে ঠিক করা হলো যে ওনাকে আমরা মালদা একবার ডেকে একটা সংবর্ধনা দেব। একটু আগে ইয়েও বলছিলেন, শান্তনুবাবুও বলছিলেন যে ক্যাবে একটা ট্রেনিং হয়েছিল, উনি বলে দিলেন পুনেতে, বোধহয় পুনেতে 39 জন ব্রাঞ্চ ম্যানেজারের একজনের ট্রেনিং হয়েছিল। তা 3 মাসের ট্রেনিং সম্ভবত ছিল। তা ওই 39 জন ব্রাঞ্চ ম্যানেজারের ট্রেনিংয়ে উনি প্রথম সবারই সঙ্গে আলোচনা করতে গিয়ে বোঝেন যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকে বিভিন্ন পে স্কেল চালু, তো জায়গায় বিভিন্ন রকমের সার্ভিস রুল চালু, কোনো সামঞ্জস্য নেই, কোনো কাউরির সামঞ্জস্য নেই। উনি সবারই সঙ্গে আলোচনা করে বুঝতে পারেন এটা সামঞ্জস্য আনার একমাত্র উপায় হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে একটা সংগঠনকে স্থাপনা করা, যেটা শুধু RRB নিয়েই ভাববে। আজকালকার দিনে চলার পথে টাকাটা খুব ইম্পর্টেন্ট, সে যত যাই হয়ে যায়, সংসার চালানোর ক্ষেত্রে হোক বা যাই কিছু ক্ষেত্রে, টাকাটা খুব ইম্পর্টেন্ট। তো মানে আপনাদের মুখ থেকেই শোনা হচ্ছে যে মানে তখনকার দিনে স্যালারি তো মানে স্যালারিটা মানে ছিলই না, নাম কেউ আসতে। তো সেখানে কোর্ট কেস করা, সেখানে লড়াই করে আজকে আমরা হিসাব মতো প্রায় সমবেতনই পাচ্ছি। মানে যে কোনো PSBর কাছ থেকে PSBও যা পাচ্ছে আমরাও সেম পাচ্ছি, তাহলে কিছু মানে কিছু ওরা এক্সট্রা পাচ্ছে, আমরা একটু কম পাচ্ছি, কিন্তু আমাদের বেসিক আর ইয়ে কিন্তু আমাদের সেমই আছে। তো সেটা তো পুরোটাই মানে দাদা মুখার্জির জন্য এই জিনিসটা হয়েছে। সেইখানে মানে বৌদির কথা বলার ছিল, বৌদি যেভাবে স্যাক্রিফাইস করেছেন কল্পনাতীত। আজকে বলতে হয় তার আগেই দিলীপদার আগেই বৌদি চলে গেছেন, তার ছেলে ছোটো বয়স থেকে এই যেভাবে এনেছেন, রিজুবাবু এনেছেন, এইভাবেই ঘুরে বেড়াতো এইরকমভাবেই। এবং তার আমরা যখন সবাই মানে যারা যেত বাড়িতেই একটা সাইক্লোস্টাইল, তখন সংগঠন এত বড় ছিল না, প্রিন্টার কেনার মতো পয়সা ছিল না, সাইক্লোস্টাইল পেপার ঘুরিয়ে ওই ইয়েরগুলো জেরক্স করে বের করতো। এবার 1995 সালে যখন উনি রিটায়ার করলেন, তারপরে আমাদের
বোর্ড গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যে আমার যেহেতু হেড অফিস এখান থেকে ঠিক করা হলো যে ওনাকে আমরা মালদা একবার ডেকে একটা সংবর্ধনা দেবো। কলকাতায় যখন প্রথম চাকরি পেলাম 1989 সালে, তখন আমাদের পাড়াতেই সাগর গ্রামীণ ব্যাংকের একজন শেখর ঘোষ, চারুদা বলে ডাকতো। চারুদা যখন খবর পেল যে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়েছি, তখন ওনার প্রথম বক্তব্য ছিল দিলীপদার ইউনিয়নে জয়েন করবি। এখানে যারা অন্য সংগঠনের ছিল, এআইবিএসসি বা এআইবিএ ছিল, তার অফিসের সংগঠন ছিল, বা অন্যান্য যে সংগঠনে যারা ছিল ওই ব্রাঞ্চে উপস্থিত, প্রত্যেকেই বলেছিল যে যেহেতু আজকে সংবর্ধনা দেওয়া হবে দিলীপ মুখার্জিকে, তাই ইনি হচ্ছে মানে কোনো সংগঠনের লোক না, ইনি মানে সংগঠনের থেকে উপরে, এনাকে কিন্তু আমরাও টাকা দেবো। হ্যাঁ, এনার সংবর্ধনা সভায় আমরাও টাকা দেবো এবং আমরাও যাবো প্রত্যেকে। কেননা এখনকার দিনে আমরা যাদেরকে এখন আমাদের সংগঠনের সামনে বা যে কোনো অন্যান্য সংগঠন যারা আছে তারা তো মানে নেতা হিসাবে তারা কেউই মানে দেখতে পাই যে সেই নেতার জায়গাটা ধরে রাখার জন্য তাদের কত রকম কিছু করতে হয়, নানা রকম এদিক মানে পরিস্থিতির সঙ্গে বুঝতেই পারছেন বলতে কি চাইছি। আমার জয়েনিং 2013 সালেই, দুর্ভাগ্যবশত দিলীপদাকে আমরা পাইনি দেখতে। 2013 সালেই উনি মারা যান, আর তার 6 মাস পরে আমরা জয়েনিং করি। কিন্তু আমরা যেদিন থেকে চাকরিতে ঢুকেছি সেদিন থেকে দিলীপদার নাম শুনেছি অন দ্য ফার্স্ট ডে। এখনও চলছে সেটা, কোনো দিন এমন যায়নি যে সিনিয়রদের কাছ থেকে কোনো প্রোগ্রামে আমরা দিলীপদার নাম শুনিনি। কারণ সমকাজে সমবেতনের আগে কিন্তু যেটাকে আমরা পোশাকি ভাষায় নিট অ্যাওয়ার্ড বলি, সেই বেতনের আগে সবারই যা বেতন ছিল তা শুনলে আপনাদের চমকে উঠতে হবে। কখনো কোথাও স্টেট গভর্নমেন্টের বেতন, কখনো ইয়েতে, তখন প্রায় 2টি পোস্ট ছিল, একটা হচ্ছে ফিল্ড অফিসার আর একটা হচ্ছে ম্যানেজার। ফিল্ড অফিসারদের বেতন কিন্তু ম্যানেজারদের মতো ছিল না, তখন কিন্তু স্কেল 1 স্কেল 2 এরকম কোনো ব্যাপার ছিল না। এবং আমরা মালদায় এসে দেখলাম, তখন আমি ছাতা ভাণ্ডার থেকে গিফট কিনে নিয়ে যখন আমরা এইখানে ওনার এই হলটা পুরো ভরে গেছে এবং রাস্তাতে এত লোক ছিল, বিভিন্ন গণসংগঠন থেকেও তারাও সব ভাতৃপ্রতিম সংগঠন থেকে তারা এসেছিল এবং ব্যাংকের যত ইউনিয়ন ছিল সবাই এসেছিল। যারা আজকে আমার সবথেকে আশ্চর্য লাগে এই এআরবির ঘরে, এটা জন্মঘরই বলবো, যেখানে এখন একটা অন্য সংগঠন সর্ববৃহৎ সংগঠন বলে নিজেদের দাবি করছে। এটা শুধুমাত্র আমার মনে হয় এখনও অনেক মেম্বার তাদের হাত ধরেছেন যারা এককালে দিলীপদার হাত ধরেছিলেন হয়েছে এবং সবাইকে এক সূত্রে বেঁধে রাখা, এই একটা বিশাল ক্ষমতা যে ছিল আর কি, সবাই শ্রদ্ধা করত। এবং সেই 2013 সালে মারা গেছে, 2018 সালে পেনশন কিন্তু চালু হয়েছে এবং একজন দূরদৃষ্টি সম্পন্ন লিডার, তিনি অনেক আগেই ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন, দেরিতে, কিন্তু সেটা কিন্তু ছিনিয়ে এনেছিলেন এই এআরবি। এবং এইখানে তো আমার মনে আছে তখন রঙ্গি বিরিঙ্গির ওখানে রাস্তায় তখন এত লোক ছিল যে কারণে তখন পুলিশ দিতে হয়েছিল আর কি, পুলিশকে ডাকতে হয়েছিল আর কি, ডেকে এনে ওই রাস্তায় লোকজনকে যাতায়াতের ব্যবস্থা করে, মানে রাস্তা দিয়ে লোক আর কি সমবেত হয়েছিল। আর নিট অ্যাওয়ার্ডের পরে আমাদের যখন কোনো প্রমোশন হচ্ছে না, তখন একদিন দিলীপদার মুখেও আক্ষেপ শুনেছিলাম যে আপনাদের জন্য এনে দিতে পারছি না বটে। সেটা ছিল মুর্শিদাবাদ কনফারেন্স। মুর্শিদাবাদের কনফারেন্সে দিলীপদা উঠে বললেন আমাদের সবারই সব কিছু বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, আমরা যে যা পোস্টে ঢুকেছি সেই পোস্টেই বসে আছি। আমাদের ছেলেরা হয়তো পড়াশুনো করে চাকরিতে ঢুকে সে হয়তো বাবার সমান অফিসার হয়ে গেছে, কিন্তু বাবার প্রমোশন হয়ে গেছে, বাবা ক্যাশিয়ারে চলে গেছে। কারণ এর আগেও আমি এরকম বহু ভাঙন দেখেছি, হ্যাঁ, এবং বহু ভাঙন পেরিয়ে আবার এআরবিএকে আমি করতে দেখেছি তার সময়কালের মধ্যে। সেই মানুষ তো 2013 সালে মারা গেল। পরবর্তী ক্ষেত্রে আমাদের সংগঠন চলছে, সেই সময়ের সঙ্গে সঙ্গে চলছে, তার মধ্যে ভাঙা করার মধ্যে দিয়ে হয়তো চলছে। তা হতাশ হওয়ার কিছু নেই, এইখানে হয়তো কখনো ভাঙছে আর কখনো করবেও আর কি। আমরা যদি মানে ওনার আদর্শকে মাথায় রেখে আমরা চলি, যে আমরা যদি ভাবি যে আমরা যে কোনো মূল্যে এক থাকবো আর কি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় না যে সংগঠন নিয়ে বিশাল কিছু ভাবনার আছে। যে খুব কাছ থেকে দেখেছি, পাশাপাশি বসেছি, গল্প করেছি, আমাদের অনেক কিছু বলেছে, বললে তোমাদের সবে এইটুকু করেছি।
1995 সালে উনি যখন রিটায়ার করলেন, সেই রিটায়ারের মুহূর্তে উনি বলেছিলেন আপনারা নিশ্চিত থাকুন পেনশন হবে। ছোট কোনো স্বার্থের জন্য আমি আমার বড় স্বার্থে আদর্শকে জলে দেবো না, এইটা যদি আমার থাকে তার মনে হয় সংগঠন নিয়ে আবার বেশি কিছু নেই। হ্যাঁ, ভালোই হবে আগামী দিনে আবার পতাকা সগৌরবেই থাকবে আমাদের, এবং সবাই এই তলায় কিছুতে মানে হার মানলে চলবে সব, মানে জীবনে কিন্তু অনেক কিছু মানে অসুবিধা আসবে, অনেক কিছু হার্ডেলস আসবে, সেই হার্ডেলসগুলোকে আমাদেরকে সকলে মিলেই কিন্তু কাটতে হবে। এটাই আমার কাছে মনে হয়। কিন্তু একজন 31 বছর আগে রিটায়ার করেও তাকে কিছু করতে হয় না, কিছু তার করারই দরকার নেই, তাকে সবাই এমনি মেনে নেয় নেতা হিসাবে। এই জায়গাটা কত বড় নেতা হলে হতে পারে, এটাই মানে অবাক। দাদা মুখার্জি মানে হচ্ছে মানে লড়াই করতে হবে। দিলীপ দা বারবার বলতেন একটা কথা, যে আমি অন্যায় করতে পারি, তাহলে আমার প্রতি আপনাদের রাগ হতে পারে, কিন্তু পতাকাটা তো কোনো অন্যায় করেনি। আমি তো চলে যাব একদিন, এই পতাকাটাকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা কিন্তু ধরে রাখবেন। আর যে সমস্ত কমরেডরা ধরে রেখেছেন এটা, দিলীপ দা তো দেখছেন, যদি বলেন অন্য কোথাও আছেন, যদি বলেন নেই, তাহলে দিলীপ দা সেই কথা সেটা তো ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে গেছেন। আপনারা যারা ধরে রেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই, এবং বলবো এই এআরবি এর পতাকা যারা ধরে রাখছেন, ভাঙন বহুবার এসছে, একদিন দেখবেন। আমার নিজস্ব মত বলে এআরবি একমাত্র সংগঠন যারা দিশা দেখায়। দিলীপ দা চিরদিন ছিলেন, আগামীতেও থাকবেন, এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যেন জানে তার কথা এবং মানে সেই জায়গাটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। কিন্তু যারা পতাকাটা বইছেন এখন, তাদের কাছে আমার অনুরোধ, এই পতাকাটা যেন দেখবেন একদিন যেন সবার উপরে পথ করে। সেকালের আন্দোলন আর আজকের আমরা, মাঝখানে বেশ কয়েকটা দশক পেরিয়ে গেছে। আমাদের পথ কিন্তু সেই দাদা মুখার্জি তথা AIRRBE ঠিক করে দিয়ে গেছে। আমাদের ঠিক করতে হবে আমাদের পরবর্তী গন্তব্যটা কোথায়। আসুন, আমি, আপনি এবং প্রতিটি কমরেড একসাথে সোচ্চারে পথে নামি, শুধুমাত্র লড়াইয়ের জন্য। এই লড়াই ধ্বংসের নয়, এই লড়াই নতুনভাবে ভাবার এবং নতুনভাবে গড়ে তোলার।